রহমান। তারেক রহমানের বিরোচিত প্রত্যাবর্তন ষড়যন্ত্র মোকাবিলা করে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়, পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। জুমার নামাজের পর বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে 8 দলীয় জোটের আসন সমঝোতায় জামায়াতে ইসলামী আন্দোলনের সঙ্গী হতে পারে এনসিপি। 2-1 দিনের মধ্যে চূড়ান্ত ঘোষণা। অনলাইনে টিকিট এজেন্ট নিয়োগের ফাঁদে নিঃস্ব অনেকেই টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এজেন্সির বিরুদ্ধে। নেতিবাচক প্রভাব পড়ছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে। এবং দেশজুড়ে বেড়েছে শীত ও কুয়াশা। চাঁদপুরে ঘন কুয়াশায় মেঘনা নদীতে 2টি লঞ্চের সংঘর্ষ। 9 ঘন্টা মাঝ নদীতে আটকা থাকার পর পাটুরিয়া দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক। সময় সংবাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। বিরোচিত স্বদেশ প্রত্যাবর্তনের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখালেন তারেক রহমান। দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির কথা জানিয়ে তারেক রহমান বলেছেন, আই হ্যাভ আ প্ল্যান। এই পরিকল্পনা বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। জুলাই 36 এক্সপ্রেসওয়েতে ঐতিহাসিক গণসংবর্ধনা অনুষ্ঠানে নিরাপদ ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আহ্বান জানান যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার। রহমান, তারেক রহমান। যেই মাটি মানুষকে ছেড়ে 1.5 যুগ ছিলেন বিলেতে, দেশে ফিরে প্রথমেই তাদের সান্নিধ্য পেতে জুলাই 36 এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে ছুটে যান তারেক রহমান। রহমান, তারেক। মঞ্চে উঠতেই প্রিয় নেতাকে অভিবাদন জানান লাখো নেতাকর্মী। 2 হাত প্রসারিত করে সেই অভিবাদনের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন শুধু আবেগের নয়, গণমানুষের আকাঙ্ক্ষা ও গণতন্ত্রের যাত্রায় এ যেন শুভ সূচনা। তাই তো 17 বছর পর দেশের মাটিতে দেয়া প্রথম বক্তব্যে জানালেন পরিকল্পনার কথা, দেখালেন পরিবর্তনের স্বপ্ন। We have a plan. We have a plan for the people and for the country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। গুপ্তচররা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বলেন, আধিপত্যবাদীরা ষড়যন্ত্র করলেও যে কোনো মূল্যে ধরে রাখতে হবে দেশের শান্তি শৃঙ্খলা। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে পাশে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব।
তারেক রহমান তার দেশে ফেরাকে স্মরণীয় করে রাখার জন্য বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। 1.5 যুগেরও বেশি সময় পর দেশে ফিরে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই ভালোবাসার প্রতিদান দিতে চান, তাই গণতন্ত্র ও দেশের মানুষের প্রত্যাশিত বাংলাদেশ ফিরে দিতে সাধারণ মানুষের পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও সহযোগিতার প্রত্যাশা করেন তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ 17 বছরে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে বেরিয়ে মাটিতে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি। পরম মমতায় স্পর্শ করেন দেশের মাটি। বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থলে পৌঁছতে সিক্ত হন লাখো মানুষের ভালোবাসায়। সেখান থেকে মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। পরে গুলশানে নিজ বাসভবনে গিয়ে শেষ হয় ঐতিহাসিক যাত্রা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 12:36 তারেক রহমানকে বহনকারী ড্রিমলাইনার BG 202 উড়োজাহাজটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। 25 ডিসেম্বর সকাল 9:55 সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। কিছু সময় যাত্রা বিরতির পর বেলা 11:12 ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে 11:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের VIP লাউঞ্জে তারেক রহমানকে স্বাগত জানান দলের নেতারা। পরে তারেক রহমানকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান এবং দেশে থাকা পরিবারের অন্য সদস্যরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিমানবন্দরের VIP লাউঞ্জে মুঠোফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রায় 1.5 যুগ পর স্বদেশে ফিরে বিমানবন্দরের সামনে একটি বাগানে খালি পায়ে দাঁড়ান তারেক রহমান। পরম মমতায় মাটি স্পর্শ করেন। বেলা 12:35 বিমানবন্দর থেকে একটি লাল সবুজ রঙের বিশেষ বাসে ওঠেন তারেক রহমান। মাত্র 4 কিলোমিটার দূরত্বে পূর্বাচলে 36 জুলাই এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকার গণসংবর্ধনা মঞ্চে পৌঁছাতে তার সময় লাগে 195 মিনিট। এই পথ অতিক্রম করতে সিক্ত হন লাখো মানুষের ভালোবাসায়। বিকাল 3:51 গণসংবর্ধনা মঞ্চে ওঠেন তারেক রহমান। 2 হাত প্রসারিত করে অভিবাদন জানান আগত লাখ লাখ নেতাকর্মীকে। 3:57 দেশ ও জাতির উদ্দেশ্যে ভাষণ শুরু করেন তারেক রহমান। বক্তব্য শেষে 4:27 দিকে তিনি রওনা হন এভারকেয়ার হাসপাতালে। 1 মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে দেখতে সন্ধ্যা 5:52 দিকে সেখানে পৌঁছান তিনি। হাসপাতালে প্রায় 1.5 ঘন্টা অবস্থান করে গুলশানের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যা 7:34 গুলশান এভিনিউর 196 নম্বর বাড়ির উদ্দেশ্যে এভারকেয়ার হাসপাতাল ছাড়েন তারেক রহমান। এরই মধ্য দিয়ে লন্ডন থেকে গুলশান পর্যন্ত তারেক রহমানের 21 ঘন্টার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন সম্পন্ন হয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্মরণ করেছেন বিশ্বখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিংকে। তার ঐতিহাসিক বক্তব্যের অনুকরণে তারেক রহমান বলেন, আই হ্যাভ আ প্ল্যান। ভিন্ন প্রেক্ষাপটে তার এই বক্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং 1963 সালে ওয়াশিংটনে দাঁড়িয়ে এক ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম। যা শুধু একটি ভাষণ ছিল না, ছিল বৈষম্যের বিরুদ্ধে নৈতিক বিদ্রোহের ঘোষণা। এই স্বপ্নের কেন্দ্রবিন্দুতে ছিল সমতা, মানবিক মর্যাদা ও অহিংস সংগ্রাম। I have a plan for the people of my country, for my country. 6 দশক পর বাংলাদেশের রাজনীতিতে শোনা গেল আরেকটি বাক্য, আই হ্যাভ এ প্ল্যান। দুটি বাক্য, দুটি প্রেক্ষাপট, কিন্তু দুটি পরিবর্তনের ভাষা। বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন বাস্তবতায় ভিন্ন ভাষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য এখন বেশ আলোচিত। ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। আই হ্যাভ এ ড্রিম ছিল নৈতিক আকাঙ্ক্ষার উচ্চারণ, আর আই হ্যাভ এ প্ল্যান ঐতিহাসিক এক মুহূর্তে দেশের জন্য তারেক রহমানের নতুন পরিকল্পনাকে সামনে এনেছে। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরে এসে নিজের পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সহযোগিতা চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। নাসরিন রুমি,
সময় সংবাদ। জুমার নামাজের পর বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন তিনি। দলীয় সূত্র অনুযায়ী জুমার নামাজের পর প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। তার আগমন কেন্দ্র করে পুরো স্মৃতিসৌধ এলাকা ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই মুহূর্তে গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে আছেন সহকর্মী রায়দুল ইসলাম শুভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীর্ঘ প্রবাস জীবন তো শেষ করে এখন সেই বাংলাদেশের তার যে বাসভবন, যেখান থেকে বেড়ে ওঠা, ঠিক তার পাশে 196 নম্বর বাসায় এখন অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। গত কালকের যে সারাদিনের কর্মসূচি, জনসংবর্ধনায় অংশগ্রহণ, তারপরে তার যেই দেশের জন্য, দেশের মানুষের জন্য পরিকল্পনার কথা তিনি জানাচ্ছিলেন, সেই জানিয়ে মার সঙ্গে দেখা করে রাতে কিন্তু ফিরেছেন। আজকে সেই লম্বা একটা সফর শেষে সারাদিনের কর্মসূচির পর কিন্তু রাতেই প্রবেশ করেছেন এবং এখনও তিনি ভেতরে অবস্থান করছেন। আমরা সবশেষ যতটুকু জানি যে দুপুরে আজকে জুমার নামাজটি গুলশানের কোনো একটি মসজিদে তিনি নামাজ পড়বেন এবং নামাজ শেষে এরপরে শেরেবাংলা নগরে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এক কথায় তার বাবার কবর জিয়ারত করবেন। তারপরে তিনি সেখান থেকে যাবেন সাভার স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে, এবং সঙ্গে কিন্তু থাকবেন বিএনপির কেন্দ্রীয় যে সকল নেতারা আছেন, সেই সকল নেতারা কিন্তু সঙ্গে থাকবেন বলে আমরা যেমনটা জানতে পেরেছি। তার এই দেশের আশা কালকে আগামীকাল 27 ডিসেম্বর সেখানে কিন্তু তিনি নির্বাচন কমিশন অফিসে যাওয়ার কথা রয়েছে। তার এই নির্বাচনী ইস্তেহার, তার তিনি যে মনোনয়নটি সংগ্রহ করেছেন কিন্তু বগুড়া 6 আসন থেকে, সেই বগুড়া 6 আসন থেকে তিনি মনোনয়ন সংগ্রহ করার পর তার প্রচারণার জন্য কিন্তু একটি জনসভায় অংশগ্রহণ করার কথা রয়েছে আগামীতে। তো এক কথায় দেশের রাজনৈতিক অবস্থা, দেশের প্রেক্ষাপট, চলমান রাজনৈতিক অবস্থার কতটা পরিবর্তন, কী করছে তারেক রহমান আসার পরে, সেই দিকগুলো আসলে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অন্যরকম কৌতূহল কিন্তু জন্ম দিয়েছে। তো সবকিছু মিলিয়ে গুলশান থেকে এই ছিল আমার কাছে সবশেষ। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম গুলশানে তারেক রহমানের বাসভবনের সামনে। শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে 8 দলীয় জোটের। জামায়াত ইসলামী আন্দোলন সহ আসন সমঝোতা হতে যাওয়া দলগুলোর সঙ্গী হবে এনসিপি, এমনটাই বলছেন 8 দলের নেতারা। তবে চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে আরও 2-1 দিন। বিস্তারিত শফিক মুন্সির প্রতিবেদনে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদের সঙ্গে জড়িত অপরাধীদের বিচার এবং নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত, খেলাফত মজলিস সহ 8 দল। আন্দোলনের ঐক্যকে নির্বাচনের মাঠে কাজে লাগাতে দলগুলোর মধ্যে আসন ভিত্তিক সমঝোতা প্রায় চূড়ান্ত। 2-1 দিনের মধ্যে এ সংক্রান্ত ঘোষণা আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্তে আসছে পরিবর্তন। 8 দলের নেতারা বলছেন এনসিপি সহ আরো কয়েকটি দল তাদের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় ইচ্ছুক। এসব দলের আগ্রহের বিষয়টিকে গুরুত্ব দিয়ে 8 দলের মধ্যে বিস্তৃত হয়েছে আলোচনা। অনেক দলের সাথেই আমাদের আলোচনা হচ্ছে, এক্ষেত্রে এনসিপিরও সাথে যোগাযোগ আছে। একটা চূড়ান্ত পর্যায়ের দিকে আমরা যাচ্ছি। এনসিপি সহ আরো 2টা পার্টি তারা আসলে আমি এটাকে পজিটিভলি দেখি, কারণ এতে করে আমাদের এই প্ল্যাটফর্মটা বড় হলো। নতুন দলগুলোর জন্য যে কোনো ছাড় দিতে প্রস্তুত আছে জানিয়ে 8 দলের নেতারা বলেন, অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে এই ঐক্যবদ্ধ জোটকে আগামী সংসদে পাঠাবে ইসলামপ্রিয় জনগণ। তারা যদি আসে সেক্ষেত্রেও আমাদের আসন যদি একটু কমও হয়, এতে আমরা অসন্তুষ্ট না, বরং আমি মনে করি যে প্ল্যাটফর্ম বড় হলে আমরা ইলেকশনে ভালো ফলাফল করতে পারবো। সেক্ষেত্রে আমাদের ছাড় দেওয়ার মনোভাব আছে। আমরা গণতান্ত্রিক এবং দেশপ্রেমিক ইসলামী শক্তি সবাইকে ইনক্লুড করেই
আমরা জুলাই সনদের যে সংস্কার হানা ভোট আছে এটাকে বিজয় করা এবং যার আসনে বিজয়ী প্রার্থীকে পার্লামেন্টে নিয়ে এসে সরকার গঠন সহ পরবর্তী দেশ গড়ার কাজে আমরা মনোনিবেশ করব। নতুন জোটের চূড়ান্ত ঘোষণা 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান 8 দলের নেতারা। আজকে থেকে আরো 2-1 দিনের মধ্যেই আলোচনাগুলো ফাইনাল হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। অনলাইনে টিকিট বিক্রি কিংবা এজেন্ট নিয়োগের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কেবি এভিয়েশন ও প্রাইম ওয়ান এভিয়েশন এজেন্সির মালিক আবু বক্করের বিরুদ্ধে। ফাঁদে পড়ে নিঃস্ব অনেকে। কোরিয়ার আদালতে যার বিরুদ্ধে রয়েছে মামলা। দেশে চলা মামলা তদন্ত করছে সিআইডি। সাইফুল ইসলামের রিপোর্ট। এই সুযোগ কিন্তু অন্য কোনো এয়ারলাইন্সে এই রুটে নাই, একমাত্র এয়ার প্রিমিয়া। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন, অদৃশ্য এজেন্ট নিয়োগ, ঢাকা সিউল সিঙ্গেল বা আপডাউন বিমান টিকিটে মূল্য ছাড় দেয়া সহ বিভিন্ন তথ্য প্রচার, যে প্রক্রিয়ার ফাঁদে বহু মানুষ হারিয়েছেন অর্থ ও প্রবাসে যাওয়ার স্বপ্ন। বিপরীতে কোটি কোটি টাকা ঠিকই পকেটে ভরেছেন টিকিট বিক্রিকারী প্রতিষ্ঠান কেভি এভিয়েশন ও প্রাইম ওয়ান এভিয়েশনের স্বত্বাধিকারী আবু বক্কর সিদ্দিক। এভিয়েশনের বিভিন্ন এজেন্টদের থেকে টিকিট ক্রয় করুন। ভুক্তভোগীদের অভিযোগ, আবু বক্কর কোরিয়া থাকলেও দেশে তার স্ত্রী ও সহযোগীরা কখনো টিকিট বিক্রির নামে আবার কখনো এজেন্ট নিয়োগ দেওয়ার নামে প্রতারণা করছেন। আসার সময় সঠিক ডেটে আসতে পারি নাই, পরে আমি দ্বিগুণ টাকা দিয়ে অন্য এয়ারলাইন্সে টিকিট কেটে আমার আসতে হয়েছে। আমার টাকা ফেরত চাইছি যে আমাদের টাকা ফেরত দেন, তারপর সে বলছে দিবে বলতেছে আজকে 6 মাস হয়ে গেছে, টাকা ফেরত দেয় না। আবু বক্করের এজেন্সির ঠিকানা গেলে মেলেনি অফিসের অস্তিত্ব, তবে মিলেছে কোরিয়ান আদালতে তার নামে হওয়া মামলা ও মালয়েশিয়ায় জেল খাটার তথ্য। দেশীয় মামলা হয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে, যা তদন্ত করছে সিআইডি। প্রতারণা মামলা হওয়ার পরে ওই প্রতিষ্ঠানটাই চেঞ্জ হয়ে বন্ধ হয়ে গেছে। এখন বাদী দাবি হইল, বাদী পক্ষের যারা এটা ইউজ করে এখনো হয়তো ক্রাইম করে যাচ্ছে, যে বিভিন্ন নামে প্রাইম ওয়ান বা এরকম। আবু বক্করের মতো গুটি কয়েক ব্যক্তির জন্য কোরিয়া বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ছে, দাবি কোরিয়ান বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতির। এই ধরনের যদি কোনো বাঙালি যদি এটা করে থাকে, অবশ্যই কোরিয়া বাংলাদেশের ব্যবসায়িক শুধু না, ভবিষ্যতে যে আমাদের যে আরো বাংলাদেশ যে স্কিল ওয়ার্কফোর্স নেওয়ার যে চিন্তা ভাবনা, এগুলোর প্রতি খুব বাজে একটা ইম্প্যাক্ট হবে। বায়রার নেতারা মনে করেন এজেন্সির পাশাপাশি অনলাইনে প্রতারণা বন্ধে দায়িত্ব নিতে হবে সরকারকে। টিকিট দিচ্ছে, এয়ারপোর্টে গিয়ে ফেরত দিচ্ছে, এই প্রতারণাগুলোর শিকার হচ্ছে। অ্যাকশন হচ্ছে যে সোশ্যাল কমিউনিকেশনগুলোতে গভর্নমেন্টের যে মনিটরি সেল আছে, তারা এগুলো দেখুক, এগুলো দেখে তাদেরকে অ্যাকশনটা নেই। তবে আবু বক্করের সঙ্গে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য, দক্ষিণ কোরিয়ায় প্রায় 50,000 বাংলাদেশি নাগরিক বাস করেন, যাদের মধ্যে বেশিরভাগই শ্রমিক হিসেবে কাজ করেন দেশটিতে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঘন কুয়াশার কারণে 9 ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে। এছাড়া বৃহস্পতিবার রাতে ঘন কুয়াশার কারণে চাঁদপুরে 2টি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত 1টা থেকে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট এবং ধাওয়াপাড়া নাজিরগঞ্জ নৌ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সকাল 9:30টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এদিকে রাত 2:30টার দিকে চাঁদপুর সদর উপজেলার হরিণাঘাট এলাকায় এমভি অ্যাডভেঞ্চার 9 এবং জাকির সম্রাট 3 নামে 2টি লঞ্চের সংঘর্ষ হয়। এদিকে সারা দেশে জেঁকে বসেছে শীত। সকালে যশোরে তাপমাত্রা নেমেছে 9-এর ঘরে। রাজধানীর বাজারে 15 থেকে 20 টাকা কমেছে পেঁয়াজের দাম, কমেছে শীতকালীন সবজির দামও। সাপ্তাহিক ছুটি দিনে বাজারের খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাদিক হাসান ইমন। সরাসরি যাচ্ছি তার কাছে। রাজধানীর কারওয়ান বাজারে কিন্তু আজকে ক্রেতার সমাগম বেশ খানিকটা কম এবং দেখতে পাচ্ছি সবজির দোকানের সংখ্যাও কিন্তু গত সপ্তাহের তুলনায় কিন্তু নর্মালি যেরকম থাকে তার থেকে কিন্তু বেশ খানিকটা কম। তবে স্বস্তির খবর হচ্ছে পেঁয়াজের দাম কিন্তু এই সপ্তাহে কিছুটা কমেছে। নতুন মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকা দরে। আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দামও কিন্তু 55 থেকে 52 টাকায় বিক্রি হচ্ছে। তবে বেড়েছে কাঁচামরিচের দাম, 10 টাকা বেশিতে বিক্রি হচ্ছে এই সপ্তাহে, 50 টাকা কেজি দরে পাইকারিতে বিক্রি হচ্ছে। খুচরায়
টাকায় কিন্তু 60 টাকা দরে বিক্রি হচ্ছে। টমেটোর দাম 20 থেকে 30 টাকা কমেছে, টমেটো বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি দরে। তবে আজকে বিগত কিছুদিন যাবত কিন্তু সবজি সরবরাহ কম, এই যে কুয়াশার কারণে, তার জন্য কিন্তু সবজির দাম, কিছু কিছু সবজির দাম বেড়েছে। তবে শীতকালীন সবজির দাম কিন্তু প্রায় একই রকম রয়েছে। যদি ফুলকপির দাম বলি, ফুলকপি বাঁধাকপি 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে, শিম বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা প্রকার ভেদে। আর যদি বলি যে পেঁপে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে, কচুমুখী বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে, বরবটি বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা কেজি দরে। আর বাড়ার মধ্যে যদি বলি তাহলে বেগুনের দাম কিছুটা বেড়েছে, বেগুন কিন্তু 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে, পটল বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়, করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। আর যদি বলি যে মাছের বাজারে কিন্তু রুই কাতলা গত সপ্তাহ থেকে 20 টাকা বেশি দরে 280-তে বিক্রি হচ্ছে। কিন্তু যদি বলি কই, তেলাপিয়া এবং ছোট মাছ, সেগুলোর দাম কিন্তু গত সপ্তাহের মতোই রয়েছে। আর মুরগির বাজারের কথা যদি বলি তাহলে মুরগির বাজারের দাম কিন্তু আগের সপ্তাহের মতোই রয়েছে। তো ঢাকার কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম কারওয়ান বাজারে। নির্বাচন আয়োজনের মধ্যে মিয়ানমারের সামরিক অভিযান জোরদার করেছে জান্তা সরকার। ভোটের আগে প্রতিরোধ বাহিনীর দখলে থাকা এলাকা পুনর্দখল করতে এত তোড়জোড় শুরু করেছে জান্তা সরকার প্রধান। এমনকি নৌবাহিনী নামানোর ঘোষণা দিয়ে তাদের জলস্থলে অভিযান, নদীপথে যুদ্ধ ও স্থলযুদ্ধের প্রশিক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে। এদিকে দেশটির বামার অধ্যুষিত এলাকায় হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও অভিযানে শিশুসহ এ পর্যন্ত অন্তত 24 জন নিহত হয়েছেন। অনাড়ম্বরভাবে আজ মাঠে গড়াতে যাচ্ছে এবারের বিপিএল। নেই তেমন সাজসজ্জা, মাঠের বাইরেও নেই কোনো ব্যানার ফেস্টুন। অল্প সময়ে বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবি কিছুটা হযবরল অবস্থায় পড়েছে বলে মত নোয়াখালী এক্সপ্রেসের কোচ খালেদ মাহমুদের। সবকিছু নিয়ে বিসিবি চাপে আছে বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা। সময়ের সঙ্গে সবকিছু এলোমেলো। সেরা বিপিএল আয়োজনের চেষ্টা অনেকটাই বৃথা যাচ্ছে কয়েক ফ্র্যাঞ্চাইজির অব্যবস্থাপনায়। তবে বিসিবি স্বল্প সময়ে বিপিএল আয়োজন করতে গিয়ে আছে কিছুটা বিপাকে। গেল বছরও শুরুতে এতটা ঘোলাটে ছিল না পরিস্থিতি। নিরাপত্তা সংখ্যা থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজিদের কারণে বারবার পরিবর্তন হয়েছে পরিকল্পনা। বাদ দেওয়া হয়েছে ঢাকায় আয়োজন করতে যাওয়া কনসার্ট। ঢাকা থেকে সরিয়ে সিলেটে আয়োজন করা হচ্ছে প্রথম ম্যাচ। বড় আকারে না পারলেও প্রথম ম্যাচের আগে রাখা হয়েছে আনুষ্ঠানিকতা। ঘণ্টাখানেকের অনুষ্ঠানে হবে দেশীয় গান, পারফর্ম করবেন ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। সব ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে নৃত্য পরিবেশন করবেন শিল্পীরা, যে কারণে পরিবর্তন আনা হয়েছে ম্যাচের টাইমে। শেষ সময়ে তোড়জোড় চলছে মাঠ সাজানোর। নতুন ব্রডকাস্ট প্রতিষ্ঠানও কাজ করছে। টিভি স্ক্রিনে হয়তো ঝলমলে বিপিএল দেখা যাবে না শুধু এর পেছনে কি হচ্ছে। নোয়াখালী কোচ অবশ্য দোষ দিচ্ছেন না বিসিবিকে। সময় স্বল্পতার কারণে হয়তো এমনটা মত সুজনের। বিসিবিকে ব্লেম করাটা ঠিক হবে না, গভর্নিং কাউন্সিলে ডেফিনেটলি একটা তাদের ব্যাপার, বাট এইটাও ভাবতে হবে হয়তোবা একটু রাশি করে ফেলছেন তারা, আমি যেটা মনে করি। সবকিছু আয়োজন করতে গিয়ে চাপে বিসিবিও। সভাপতি বুলবুল মাঠ দেখতে এসেছিলেন, চলমান সব ইস্যুতে তার মন্তব্য জানতে চাওয়ায় এড়িয়ে গেলেন গণমাধ্যম। তবে বিপিএল সদস্য সচিবের বক্তব্যে স্পষ্ট কতটা চাপে বোর্ড। এই এত কিছু করে 2 মাসে এত বড় টুর্নামেন্ট অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট। শুরুতে কিছুটা বিশৃঙ্খলা হলেও শেষটা সফলভাবে করতে বদ্ধপরিকর ক্রিকেট বোর্ড। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তারেক রহমানের বিরোচিত প্রত্যাবর্তন, ষড়যন্ত্র মোকাবিলা করে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়, পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। জুমার নামাজের পর বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। উচ্ছ্বসিত নেতা কর্মীরা। এবং শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে 8 দলীয় জোটের। আসন সমঝোতায় জামাতে ইসলামী আন্দোলনের সঙ্গী হতে পারে এনসিপি। 2-1 দিনের মধ্যে চূড়ান্ত ঘোষণা। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ মালিহা। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।